আসসালামু আলাইকুম। ছোট ফোন নিয়ে আসলে আমাদের চিন্তার শেষ নাই। আমরা যারা ছোট ফোন ব্যবহার করতে চাই তাদের অপশনের সংখ্যা দিন দিন কমতে কমতে এমন অবস্থা হয়ে গেছে যে এখন স্মার্টফোন ম্যানুফ্যাকচারাররা ছোট ফোন বানানো প্রায় বন্ধই করে দিছে ভাই। অথচ আপনাদের মধ্যে অনেকেই আছেন যে একটু ছোট সাইজের কম্প্যাক্ট ফোন পছন্দ করেন। এর মধ্যে আরেকটা ফোন এসে হাজির হয়ে গিয়েছে ভিভোর তরফ থেকে, ভিভো S30 Pro মিনি, এবং এইটারই ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টটার নাম হবে ভিভো X200 FE। তো সবাইকে স্বাগত জানাচ্ছি ভিভোর ছোটখাটো দেখতে এই ফ্ল্যাগশিপ ফোনের রিভিউতে। যারা ফোন ছোট চান, কম্প্যাক্ট চান, আবার চান যে ফোনটা অনেক বেশি পাওয়ারফুল হবে, দেখতে অনেক সুন্দর হবে, ভালো সফটওয়্যার এক্সপিরিয়েন্স পাওয়া যাবে, তাদের জন্য মনে হয় আমাদের আজকের এই ভিডিওটা বেশ কাজে আসতে পারে। প্রেজেন্টিং ভিভো S30 Pro মিনি, অলসো নোন অ্যাজ X200 FE। এই ফোনটার ডিসপ্লে মাত্র 6.3 ইঞ্চি, অথচ লুক অ্যাট দ্য বেজেল। এতটা মিনিমালিস্টিক বেজেল আজকাল দেখলেই অনেক ভালো লাগে। হাতে রাখলেই আপনার মনে হবে আপনি একটা ডিসপ্লে ধরে বসে আছেন। এবং এই বেজেলটা কিন্তু সিমেট্রিক্যাল। ফোনের সাইজের তুলনায় অবশ্য ক্যামেরা বামটা আমার কাছে একটু বেশিই বড় মনে হয়েছে। এইটা আর একটু ছোট হলে দেখতে আরো সুন্দর লাগতো। তবে ভিভোকে ধন্যবাদ মেটাল ফ্রেম দেওয়ার জন্য এবং সেটা ম্যাট ফিনিশ রাখার জন্য। দেখতে খুবই প্রিমিয়াম লাগে ভাই, এবং ছোট ফোন হওয়ার ফলে আপনি সিঙ্গেল হ্যান্ডে এই ফোনটা খুব ভালোভাবে অপারেট করতে পারবেন। পেছনে তারা গ্লাস ব্যবহার করেছে, এবং বাই দ্য ওয়ে এই ফোনটা কিন্তু যথেষ্ট পাতলা, মাত্র 8 মিলিমিটার হচ্ছে এর থিকনেস, আর এর ওজন মাত্র 193 গ্রামের আশেপাশে। অবশ্যই একটু কষ্ট পাইলাম, এখানে 3.5 মিলিমিটার হেডফোন জ্যাক নাই। তবে বোনাস হিসেবে পেয়ে যাবেন IR ব্লাস্টার। আরেকটা জিনিস মনে করিয়ে দিই, দুইটা সিম কার্ড ব্যবহার করা গেলেও এই ফোনে কিন্তু নেই কোনো মাইক্রো SD কার্ড স্লট। অবশ্য রয়েছে IP68 এবং IP69 এর রেটিং। এর ফলে পানি থেকে এই ফোনটা মোটামুটি নিরাপদই বলা যায়। খুবই চমৎকার ডিসপ্লে তারা এখানে ব্যবহার করেছে। 6.3 ইঞ্চির LTP AMOLED এখানে ব্যবহার করেছে, যেটা 120 Hz রিফ্রেশ রেট রয়েছে, 1 বিলিয়ন কালার সাপোর্ট করে, আর এইটার ব্রাইটনেস সর্বোচ্চ 5000 নিটস। অবশ্য টিপিক্যাল ব্রাইটনেস 1300 নিটস, যেটাও আমার কাছে কম মনে হয় নাই। ইনডোর হোক অথবা আউটডোর, যে কোনো জায়গায় এইটার ভিজিবিলিটি একদম সেরা। সেই সঙ্গে রয়েছে ডায়মন্ড শিল্ড গ্লাস প্রোটেকশন। হার্ডওয়্যার নিয়ে আমরা আলাপ করতে চাই, বাট তার আগে জানিয়ে দিতে চাই এই ফোনটা আমাদের কাছে পাঠিয়েছে টেক অ্যান্ড টক BD। তারাই মূলত এই ধরনের ফোন মোটামুটি সবার আগে বাংলাদেশে আনার চেষ্টা করে, এবং S30 Pro মিনিটা এই মুহূর্তে তাদের কাছে পেয়ে যাবেন 70,000 টাকার আশেপাশে। তবে ইনঅ্যাক্টিভ এবং অরিজিনাল সিল্ড প্যাক। বসুন্ধরা সিটি এবং যমুনা ফিউচার পার্কে রয়েছে তাদের শোরুম। যারা ইউনিক ফোন কিনতে চান, ইনঅ্যাক্টিভ এবং অরিজিনাল সিল প্যাক চান, তারা ঘুরে আসতে পারেন টেক অ্যান্ড টক BD's শোরুম থেকে। অলরাইট, এই ফোনে ব্যবহার করা হয়েছে ডাইমেনসিটির 9300+, যেটা তাদের লাইন আপের মানে সেকেন্ড হাইয়েস্ট পাওয়ারফুল চিপসেট। এই চিপসেটটা 4 ন্যানোমিটার আর্কিটেকচারের, এবং এখানে 3.4 GHz হচ্ছে ম্যাক্সিমাম ক্লক স্পিড, এবং এইখানে একটা ক্লাস্টার পেয়ে যাবেন 3.4 GHz এর Cortex X4। রয়েছে তিনটা 2.85 GHz এর Cortex X4, এবং বাকি চারটা ক্লাস্টার হচ্ছে 2.0 GHz এর Cortex A720। এইটা খুবই পাওয়ারফুল চিপসেট ভাই, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। স্ন্যাপড্রাগনের 8 Gen 3 যে স্কোর ANTUTU, সেটাকেও কিন্তু বেট করেছে এই চিপসেটটা। অফিসিয়াল আনঅফিসিয়াল মিলিয়ে আমরা রিসেন্টলি ভিভোর যত ফোনের রিভিউ করেছি, খেয়াল করে দেখেন এই ফোনটা কিন্তু রয়েছে দ্বিতীয় অবস্থানে। তবে এই সিমিলার চিপসেট দেওয়া আরও একটা ফোনের আমরা রিভিউ করেছিলাম, Z9 Turbo Plus, বাট সেই ফোনের স্কোর কিন্তু এটার চাইতে আরও অনেক বেশি ছিল। নট শিওর হোয়াট ইজ গোয়িং অন। ইভেন Redmi Turbo 4 এর স্কোরটা খেয়াল করে দেখেন, এর চাইতে কম পাওয়ারফুল চিপসেট যেটা Dimensity 8400 ছিল, সেটার স্কোরও কিন্তু এর চাইতে বেশি পেয়েছিলাম আমরা। অবশ্য শুধু চিপসেট ভাই পাওয়ারফুল হলেই হয় না, এখানে সফটওয়্যার অপটিমাইজেশনের অনেক ব্যাপার থাকে। আই এম নট শিওর কি ঘটনা এখানে ঘটেছে, স্কোর এত কম আসতেছে কিনা। এই চিপসেটে কিন্তু আরও বেটার স্কোর আমরা দেখেছি অলরেডি। টকিং অ্যাবাউট UI, এই ফোন কিন্তু চাইনিজ রমের, এবং এখানে ব্যবহার করা হয়েছে অরিজিন OS। ইন্টারন্যাশনাল ভেরিয়েন্টে থাকবে ফান্টাস OS। যেহেতু একটা ফ্ল্যাগশিপ ডিভাইস, সুতরাং এর কাছ থেকে গেমিং পারফরমেন্স বেশ ভালোই পাওয়া যাবে। আমরা মোটামুটি সব ধরনের পপুলার গেমগুলো ট্রাই করে দেখেছি এই ফোনে, যেমন PUBG, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি ইত্যাদি ইত্যাদি, এবং আমরা মোটামুটি স্যাটিসফাইড, এক্সেপ্ট দ্য ফ্যাক্ট এটা একটু হিট জেনারেট করছে লম্বা সময় ধরে গেমিং করলে। আপনি প্রায় সব ধরনের গেমিংই করতে পারবেন এই ফোন দিয়ে, তবে আমার মনে হয় না যে এটা গেমারদের টার্গেট করে বানানো হয়েছে। এনিওয়ে, রিসেন্টলি ভিভো কিন্তু ক্যামেরাতে বেশ ভালোই চমক দেখাচ্ছে, এবং বলা যায় যে একটা রেভলিউশন সেট করে ফেলেছে তারা X সিরিজের ফোনগুলো দিয়ে। X200 Pro, X200 Ultra, ভাই এই ফোনগুলোর যে ক্যামেরা আউটস্ট্যান্ডিং। এনিওয়ে,
এই ফোনের ক্যামেরাও কিন্তু যথেষ্ট স্যাটিসফ্যাক্টরি। মোট 3টা ক্যামেরা তারা এখানে ব্যবহার করেছে। মেইন সেন্সর হচ্ছে 50 মেগাপিক্সেলের অ্যাপারচার 1.9, আরও রয়েছে একটা 50 মেগাপিক্সেলের 70 মিলিমিটারের পেরিস্কোপ টেলিফটো লেন্স। সেই সঙ্গে রয়েছে একটা 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড শুটার, যেটা দিয়ে আবার 3x অপটিক্যাল জুম করা যাবে। আর সেলফি শুটার হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেলের একটা সেন্সর। ছবির কোয়ালিটি ভাই খুবই স্যাটিসফ্যাক্টরি, এই ব্যাপারে কোনো সন্দেহ নাই। তবে হ্যাঁ, এটা যে X200 Pro বা আলট্রার মতো সেইটা আমি বলতে পারবো না, বাট স্টিল দিস ইজ বেটার দ্যান এনি আদার ফোন ইন দিস বাজেট রেঞ্জ। ছবিতে প্রচুর ডিটেইল পাবেন আপনি, এবং বেশিরভাগ ছবি কিন্তু এক ক্লিকেই সোশ্যাল মিডিয়ার জন্য রেডি বলে আমাদের কাছে মনে হয়েছে। এর যে ডাইনামিক রেঞ্জ এবং এর যে শার্পনেস, ব্রাইটনেস এবং কন্ট্রাস্টের যে ব্যালেন্স ভাই, মানে এক্সপোজার কন্ট্রোল অসাধারণ। বেশিরভাগ ছবিগুলো কিন্তু ন্যাচারাল লাগে দেখতে। অবশ্য আপনি চাইলে বিভিন্ন ফিল্টার ইউজ করতে পারবেন ছবিগুলোকে আর একটু ভাইব্রেন্ট করার জন্য, বাট আই ডোন্ট রিকমেন্ড দোজ। প্রচুর এআই ফিচার রয়েছে এখানে, মানে হচ্ছে আপনি একটা ছবি তোলার পরে দেখবেন যে তারে পুরোটাই চেঞ্জ করে দিছে। বেশ কিছু প্রিসেটও রয়েছে, সেগুলো অ্যাপ্লাই করে আপনি দেখতে পারেন, যথেষ্ট ভালো আউটপুট আসে। সেই সঙ্গে এর সেলফি ফটোগ্রাফির কথা না বললেই নয় ভাই, এইটা খুবই স্যাটিসফ্যাক্টরি লেগেছে আমার কাছে। প্রচুর ডিটেল পাবেন ছবিগুলোতে, সাবজেক্ট সেপারেশনও কিন্তু যথেষ্ট ভালো পেয়েছি আমরা, এবং বেশিরভাগ ছবি আমার কাছে মনে হয়েছে যে আর নতুন করে এডিট করার কোনো প্রয়োজন নাই। তবে হ্যাঁ, যারা অনেক বেশি ভাইব্রেন্ট ছবি পছন্দ করেন বা একটু এক্সট্রা স্যাচুরেটেড ছবি পছন্দ করেন, তাদের হয়তো এর ছবি ভালো নাও লাগতে পারে। ভিডিও করতে পারবেন সর্বোচ্চ 4K 60 FPS এ, এবং এর যে স্টাবিলাইজেশন যথেষ্ট ভালো মনে হয়েছে আমাদের কাছে, এবং আপনি চাইলে এটা দিয়ে টুকটাক ব্লগিং ভিডিও বানাতে পারবেন। অলরাইট, তো ভিভোর ফোন হিসেবে এবং যথেষ্ট দামি একটা ফোন হিসেবে এর ক্যামেরায় আমাদের এক্সপেকটেশন যেটা ছিল, আমার মনে হয় যে সেটা বেশ ভালোভাবে পূরণ করতে পেরেছে। আর একটা সারপ্রাইজ আছে এই ফোনে, আর সেটা হচ্ছে ব্যাটারি। ভাই, ছোট ফোন হওয়ার পরে শুরুতে আমি ভেবেছিলাম যে হয়তো এখানে 4500 বা 5000 mAh এর ব্যাটারি তারা ব্যবহার করবে, এর আগে যেরকম দেখতাম নর্মালি আমরা। বাট 2025 সাল এটা, এবং এটা ভিভোর একটা ফোন ভাই, সিলিকন কার্বনের একটা ম্যাজিক তারা এখানে দেখিয়েছে। 6500 mAh এর ব্যাটারি তারা এখানে ব্যবহার করেছে। বক্সের মধ্যেই তারা চার্জার দিয়ে দিবে 90 ওয়াটের চার্জার। তার মানে ব্যাটারি নিয়ে ভাই কমপ্লেনের কোনো সুযোগ নাই, মানে হিউজ ব্যাটারি ব্যাকআপ আপনি পাবেন। আমার মনে হয় না যে একদিনে এটা চার্জ আপনি শেষ করতে পারবেন ফুল চার্জ অবস্থায়। ইভেন যারা নর্মাল ইউজার 2 দিন 2.5 দিন পর্যন্ত ব্যাকআপ এর কাছ থেকে পাবেন। তবে হ্যাঁ, ব্যাটারি সেগমেন্টে এসে না একটা জায়গায় আমি একটু হতাশ হয়েছি, এবং সেটা হচ্ছে এতে নেই কোনো ওয়্যারলেস চার্জিং। আজকাল ভাই 25-30 হাজার টাকা দামের ফোনেও কিন্তু আমরা ওয়্যারলেস চার্জিং পাচ্ছি। সো ভিভোকে এই জিনিসটা আসলে মাথায় রাখা উচিত ছিল। ভাই, আজকাল ফোনের স্পিকার এত সুন্দর হচ্ছে, দিস ইজ আউটস্ট্যান্ডিং। ছোট ফোন, আমি ভেবেছিলাম যে এটা সাউন্ড কোয়ালিটি হয়তো অতটা ভালো হবে না, বাট ইট সারপ্রাইজড মি। এবং যেহেতু একটা ফ্ল্যাগশিপ ফোন, আমরা ফ্ল্যাগশিপ অনেক TWS দিয়েও এটার ওয়্যারলেস আউটপুট টেস্ট করেছি, যেমন QCI Melobuds Pro ইউজ করেছি, যেটা হাই রেজ অডিও সাপোর্ট করে। SBC AAC দেওয়া সাউন্ডপিটস T3 Pro আমরা ইউজ করে দেখেছি। ইভেন Sony WF-1000 XM5, Apple AirPods Pro 2 এগুলো ব্যবহার করে দেখেছি, যথেষ্ট ভালো আউটপুট পেয়েছি। ফিঙ্গারপ্রিন্ট সেন্সর তারা দিয়েছে। অপটিক্যাল আসলে তেমন কোনো কমপ্লেন নাই, যথেষ্ট ফাস্ট এবং অ্যাকুরেট পেয়েছি আমরা, এবং এর যে ফ্ল্যাশ লাইট যথেষ্ট ব্রাইট আমরা পেয়েছি। আরেকটা জিনিসের কথা না বললেই নয়, সেটা হচ্ছে এর হ্যাপটিক ফিডব্যাক। ভাই, একদম প্রিমিয়াম লেভেলের, এ ব্যাপারে কোনো কমপ্লেন নাই। খুব পাওয়ারফুল ভাইব্রেশন পাবেন এই ফোনে। আচ্ছা, তাহলে এই ফোনটা মূলত কারা কিনবেন? অবশ্যই যার টাকা আছে তারা কিনবেন, বাট টাকা তো অনেকেরই থাকে, ভুলভাল ফোন কিনে ফেলে আর কি, অনেকে আমি দেখেছি। আপনি যদি কম্প্যাক্ট সাইজের একটা ফোন খোঁজেন, যেটা ফ্ল্যাগশিপ ফোন ভাই, কম্প্যাক্ট এবং ফ্ল্যাগশিপ। স্যামসাংয়ের S25 এর কথা যদি বলেন ভাই, ওইটার ব্যাটারি ব্যাকআপ অনেক অনেক খারাপ এর তুলনায়। সো এর সামনে ও টিকতে পারবে না, বিভিন্নভাবেই টিকতে পারবে না। আবার কিছু দিক দিয়ে হয়তো স্যামসাং একটু এগিয়ে থাকবে, UI সহ অন্যান্য কিছু দিক দিয়ে। যারা ফ্ল্যাগশিপ গ্রেডের ফোন চান, কম্প্যাক্ট চান এবং সুন্দর একটা ফোন চান, UI-তে কোনো ঝামেলা চান না, তাদের জন্য আমার মনে হয় এই ফোনটা একটা পারফেক্ট চয়েস হতে পারে। বাট আপনার যদি মনে হয় যে না, এই টাকাটা আমি খরচ করবো আরও বড় ডিসপ্লের জন্য, আরও বড় ফোন হোক, আমার কোনো অসুবিধা নাই, তাহলে বাজারে অপশনের শেষ নেই। আপনি কি 70,000 টাকায় Dimensity 9300+ এই চিপসেট দেওয়া ফোনটা রিকমেন্ড করবেন, বা আপনি হলে কি এটা কিনতেন? একটু কমেন্টে জানিয়ে দিন, এবং এই ফোনটায় আপনার দৃষ্টিতে কোথায় কোথায় কমতি রয়েছে একটু আমরা সেটাও জানতে চাই। আপাতত এই ছিল আমাদের আজকের ভিডিও। এরকম আরও অনেক ভিডিও দেখতে চাইলে সাবস্ক্রাইব করতে পারেন আমাদের চ্যানেলে। দেখা হয়ে যাবে অন্য কোনো ভিডিওতে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর দেখতে থাকুন টেক টু দ্য পয়েন্ট।